তরু দত্তের এই কবিতাটি আওয়ার ক্যাজুয়াল ট্রি, এই কবিতাটিকে জানতে হলে আগে আমাদের তরু দত্ত সম্পর্কে জানতে হবে। তো ক্যাজুয়াল ট্রি হলো একটা ঝাউ গাছ, একটা বিশালাকৃতির ঝাউ গাছ, যাকে আমরা বলি ক্যাজুয়াল ট্রি। তো তরু দত্ত ছোটবেলায় তার যে দাদা এবং দিদি, অর্থাৎ তার দাদার নাম ছিল আবজু দত্ত এবং দিদির নাম ছিল অরু দত্ত, এদের সঙ্গে এই ঝাউ গাছটার নিচে খেলাধুলো করতেন এবং ছোটবেলাকার যে স্মৃতি এই গাছটার সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে। কিন্তু পরবর্তীকালে টিবি রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে তার দাদা এবং দিদি দুজনেই কিন্তু মারা যায় এবং তারপর থেকে এই গাছটিকে নিয়ে তার যে স্মৃতি, এই স্মৃতি ঘেরা যে একটা বেদনা, সেই বেদনা, কষ্ট, সেই কষ্ট এবং তার যে একটা স্মৃতি, সেটাই কিন্তু এই কবিতা জুড়ে আমরা দেখতে পাই একটা বিষাদের ছোঁয়া। এবং পরবর্তীকালে দুঃখের বিষয় যে এই যে তরু দত্ত, ইনিও কিন্তু পরবর্তীকালে 21 বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হন এবং তিনিও কিন্তু মারা যান। তো ইনি যখন কবিতাটি লিখছেন তখন তিনি কিন্তু ইন্ডিয়ায় ছিলেন না, তখন তিনি ভারতবর্ষ ছেড়ে ইউরোপে গেছেন এবং ইউরোপে গিয়ে হঠাৎই তার দাদা এবং দিদির কথা মনে পড়েছে এবং মনে পড়েছে সেই ক্যাজুয়ালিনা ট্রি, অর্থাৎ সেই ঝাউ গাছটির কথা। আর তখনই তিনি এই কবিতা লিখতে শুরু করেছেন। এই কবিতার মধ্যে আমরা একটা বিষাদ, একটা নস্টালজিক টোন পাবো, অর্থাৎ একটা মানে মেলানকোলি যে টোন, সেটা এই কবিতার মধ্যে আমরা পাবো। তো এই হলো কবিতাটির সম্পর্কে। এবং কবিতাটির যে লেখিকা আমাদের তরু দত্ত, ইনি একজন বাঙালি কবি, অর্থাৎ এনার জন্ম হলো কলকাতায়। তো এনাকে বলা হতো ইন্ডিয়ান কিডস। কেন বলা হতো? কারণ ইনিও কম বয়সে মারা যান, 21 বছর বয়সে, এবং ইনিও কিন্তু দুর্দান্ত কবিতা লিখতেন। এবং ভারতবর্ষের প্রথম দিকের যে মহিলা কবি, তাদের মধ্যে ইংলিশ যারা লিখেছিলেন, তো তার মধ্যে প্রথম ছিলেন এই তরু দত্ত। তো বাঙালি হিসেবে তো বটেই, এবং ইন্ডিয়ান হিসেবেও আমাদের অবশ্যই গর্ব করা উচিত তরু দত্তকে নিয়ে, যে এত কম বয়সে এত সুন্দর একটি প্রতিভা উদয় হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ইনিও টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তো এই হচ্ছে মেন কবিতা, অর্থাৎ তার দাদা এবং দিদিকে নিয়ে তার যে মনে একটা ছায়া, একটা বিষাদের শোক তার মধ্যে ছিল, সেই শোক থেকে ওই যে ক্যাজুয়ালিনা ট্রি, কেন সেই ক্যাজুয়ালিনা ট্রি এর কথাই কেন বলছি? কারণ ওই গাছের তলায় তারা ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে খেলাধুলো করেছে, ঝগড়া করেছে, একসঙ্গে আনন্দ করেছে, হেসেছে। তো এই যে স্মৃতি, এই স্মৃতিকে ঘিরেই কিন্তু এই গাছটি আবার ক্যাজুয়ালিনা ট্রি। তো চলো এই কবিতাটির আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা মানে সমেত আলোচনা করব। সেই জন্য কবিতাটি আমি একটা ভিডিওতে কমপ্লিট করব না, আমার দুটো ভিডিও লাগবে এই কবিতাটি কমপ্লিট করতে। অবশ্যই তোমাদের এই কবিতাটি যখন পড়তে যাবে একটু কঠিন লাগবে, কিন্তু একটু বুঝে বুঝে পড়লে দেখবে খুব সহজেই কিন্তু কবিতাটি বুঝতে পারছো। তো চলো শুরু করা যাক। আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, আওয়ার মানে আমাদের, সেই ক্যাজুয়ালিনা ট্রি বা ঝাউ গাছ, এটাকে আমরা ক্যাজুয়ালিনা ট্রি বলবো। তো আমাদের সেই ক্যাজুয়ালিনা গাছ লিখেছেন কে? তরু দত্ত। চলো আমরা এবার লাইন বাই লাইন কবিতাটি ব্যাখ্যা করি। দেখো, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক indented deep with scars up to its very summit near the stars, a creeper climb in whose embraces bound no other tree could live. এতদূর পর্যন্ত হলো একটা সেন্টেন্স, মানে এখান থেকে একেবারে লিভ পর্যন্ত একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের পুরোটাই পড়তে হবে, তারপরে আমরা বাকিটা পড়ব। দেখো প্রথমে কি বলছে? লাইক এ হিউজ পাইথন। হিউজ মানে হলো বিশাল। তাহলে লাইক মানে কি? লাইক মানে মতো, কার মতো? বিশাল। পাইথন, পাইথন মানে অজগর সাপ। অজগর সাপকে আমরা বলি পাইথন। তাহলে লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল অজগর সাপের মতন সে উইন্ডিং, উইন্ডিং মানে জড়িয়ে রয়েছে, উইন্ডিং মানে জড়িয়ে থাকা, রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল গোল করে, অর্থাৎ
গোল গোল করে জড়িয়ে যে থাকে সেই হিউজ পাইথন, সেই বিশাল অজগর সাপের মতো সে কি জড়িয়ে থাকে? সেই বিশাল অজগর সাপ। দ্য রাগেড ট্রাঙ্ক, রাগেড মানে রুক্ষ, রাগেড মানে রুক্ষ, আর ট্রাঙ্ক মানে হলো গাছের গুড়ি, গাছের গুড়ি, গাছের গুড়িকে আমরা বলি ট্রাঙ্ক। তাহলে এটুকুর মানে হলো লাইক এ হিউজ পাইথন, বিশাল অজগর সাপের মতন, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, চারিদিকে গোল গোল করে ঘিরে রয়েছে দ্য রাগেড ট্রাঙ্ক, সেই রুক্ষ গাছের গুড়িটাকে। এবং সেই গাছের গুড়িটা ইনডেন্টেড, ইনডেন্টেড মানে একেবারে তার মধ্যে একটা দাগ বসে গেছে। ইনডেন্টেড মানে দাগ বসে যাওয়া, দাগ বসে যাওয়া, অর্থাৎ সেই গাছের যে গুড়ি তার মধ্যে দাগ বসে গেছে। ডিপ মানে গভীর, সেই দাগটা হচ্ছে একেবারে গভীর। এবং উইথ স্কার্স, স্কার্স মানে হলো ক্ষত, ক্ষত চিহ্নের মতো। একটা গাছের গুড়িতে যখন বিশালাকৃতির অজগর সাপের মতন কিছু একটা গোল গোল করে ঘুরে থাকে, তখন সেই গাছের মধ্যে একটা ক্ষত চিহ্ন দেখা যায়। সেটাকেই বলা হচ্ছে এখানে যে প্রচন্ড ক্ষত চিহ্নের মতন, যেটা গভীর একটা ক্ষত চিহ্ন, তার মতন হয়ে রয়েছে সেই রাগেড ট্রাঙ্ক, অর্থাৎ রুক্ষ সেই গাছের গুড়িটি। তারপরে দেখো আপ টু, এটা উঠে গেছে, ইটস মানে এই গাছটার, ভেরি সামিট একেবারে উঁচুতে, সামিট মানে হলো চূড়া, কোনো কিছু চূড়া বা একেবারে উঁচু, মগডালকে আমরা বলি সামিট। তাহলে একেবারে মগডালে, নেয়ার দ্য স্টার্স তারাদের কাছাকাছি, তারাদের কাছাকাছি। এখানে দেখো কবি আমাদের একটু অতিরঞ্জিত করে বলেছেন যেন তারাদের কাছাকাছি সেই উঁচু চূড়ায় গিয়ে উঠেছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ওই যে আমাদের ক্যাজুরিনা ট্রি, ওই গাছটা যথেষ্টই লম্বা এবং বড়, ঠিক আছে। এ ক্রিপার, এবার দেখো বলছে এই যে অজগর সাপের মতন একদম একটা রাগেড ট্রাঙ্ক বা রুক্ষ গুড়িকে এবং জড়িয়ে ধরে রয়েছে, এবং সেই গুড়িটা হয়ে গেছে একটা দাগ পড়ে গেছে, গুড়িতে গভীর একটা ক্ষতচিহ্ন হয়ে গেছে, এবং সেটা উঠে গেছে একবার আকাশে একেবারে ভেরি সামিট পর্যন্ত, গাছটার একেবারে চূড়া পর্যন্ত, একেবারে তারাদের কাছে পর্যন্ত। কে? সেটা হলো এ ক্রিপার। ক্রিপার মানে হলো একটি, ক্রিপার মানে হচ্ছে লতানো গাছ, পরজীবী যে গাছগুলো হয়, লতানো গাছকে আমরা কি বলবো? লতানো গাছকে আমরা বলি ক্রিপার। তাহলে একটা ক্রিপার উঠে গেছে, সেটা ক্লাইম উঠে গেছে, অর্থাৎ সেই গাছ থেকে জড়িয়ে আছে। ইন হুজ, ইন হুজ মানে যার, যার বলতে কার? যার বলতে সেই ক্রিপারের অর্থাৎ লতানো গাছটির। এমব্রেস, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন, ওই যে গাছটিকে জড়িয়ে ধরে রেখেছে এই লতানো গাছটি, তার যে আলিঙ্গনে সেটা সে কেউ যদি বাউন্ড হয়, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন, কেউ যদি তার আলিঙ্গনে বাউন্ড হয়, বাউন্ড মানে বাধাপ্রাপ্ত হয় বা একেবারে আবদ্ধ হয়ে পড়ে, একেবারে আবদ্ধ হয়, আবদ্ধ হয়ে পড়ে, তাহলে কি হয়? নো আদার ট্রি, অন্য কোনো গাছ, কুড লিভ, লিভ মানে বেঁচে থাকা, অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারতো না। বুঝতে পারলে লাইনটা? দেখো লাইক এ হিউজ পাইথন, বিশাল অজগর সাপের মতন, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক মানে গোল গোল করে জড়িয়ে রয়েছে সেই রুক্ষ গাছের গুড়িটিকে। ইনডেন্টেড মানে একেবারে সেখানে দাগ বসে গেছে, ডিপ গভীর ভাবে, উইথ স্কার্স মানে ক্ষতচিহ্নের মতন, আপ টু ইটস ভেরি সামিট এর একেবারে মগডাল পর্যন্ত, নেয়ার দ্য স্টার্স তারাদের কাছে, এ ক্রিপার একটি লতানো গাছ, ক্লাইম সে উঠেছে। ইন হুজ এমব্রেসেস অর্থাৎ ইন হুজ যার এমব্রেসেস তার আলিঙ্গনে, বাউন্ড কেউ যদি বাধাপ্রাপ্ত হয়, বদ্ধ হয়, আবদ্ধ হয়, তাহলে নো আদার ট্রি অন্য কোনো গাছ কুড লিভ বেঁচে থাকতে পারতো না। তারপরে দেখো তার মানে কোন গাছটার কথা বলা হচ্ছে, যে কোন গাছটা বেঁচে থাকতে পারতো না? সেই ক্যাজুরিনা ট্রি যে গাছটা রয়েছে তার চারিদিকে যেভাবে তোমার লতানো যে ক্রিপার উঠেছে এবং মগডাল পর্যন্ত উঠেছে, অন্য কোনো গাছ হলে কোনো গাছ কিন্তু বেঁচে থাকতে পারতো না, কিন্তু আমাদের যে ক্যাজুরিনা ট্রি সে কিন্তু বেঁচে রয়েছে। এবং আমরা দেখব যে সারা কবিতা জুড়ে এই ক্যাজুরিনা ট্রিটাকে কিন্তু কবি
একেবারে অমরত্বের জায়গা দিতে চান, অর্থাৎ এই পৃথিবীতে এই গাছটিকে তিনি অমর করে দিয়ে যেতে চান। দেখো অমর করে দিয়েছেন বলেই তো আজকে আমরা 2025 সালে দাঁড়িয়েও এই কবিতাটি আমরা পড়ছি, তাই না? দেখো তারপরে বাট কিন্তু গ্যালান্টলি মানে সাহসিকতার সঙ্গে গ্যালান্টলি মানে সাহসিকতার সঙ্গে দা জায়ান্ট মানে দৈত্য, কিন্তু এখানে হলো সেই গাছ। কাকে বলা হচ্ছে জায়ান্ট? না তো সেই ক্যাজুরিনা ট্রিটাকে। তার জায়ান্ট মানে সেই দৈত্যাকার গাছ, আমরা বলতে পারি দৈত্যাকার সেই গাছ যেটাকে আমরা বলছি ক্যাজুরিনা ট্রিটাকে, সেই দৈত্যাকার জায়ান্ট ওয়ার্স মানে পরে থাকা, গায়ে পরে থাকা। ওয়ার মানে হচ্ছে পরিধান করা, অর্থাৎ সে গায়ে পরে রয়েছে দা স্কার্ফ মানে কি বলতো? স্কার্ফ মানে হলো ওড়না। এই গাছটিকে একটি মেয়ে রূপে কল্পনা করা হয়েছে, তো স্কার্ফ মানে হলো ওড়না, সে যেন ওড়না পরে রয়েছে। তাহলে ওড়নাটা হলো এই ক্রিপার, আর এই জায়েন্টটা হলো ক্যাজুরিনা ট্রি। অ্যান্ড এবং ফ্লাওয়ার্স ফুলেরা, আর হাং মানে ঝুলে আছে। তাহলে গাছের মধ্যে কারা ঝুলে আছে? ফুলেরা ঝুলে আছে। তাহলে ক্যাজুরিনা ট্রিয়ের অর্থাৎ গাছের যে ফুল সেটা ঝুলে আছে ইন ক্রিমজন ক্লাস্টার্স। ক্রিমজন মানে হচ্ছে রক্তিম, বা আমরা বলতে পারি গাঢ় লাল রঙের। ক্লাস্টার্স মানে সেটা একেবারে গুচ্ছ হয়ে আছে, গোছায় আছে। ক্লাস্টার মানে গুচ্ছ হয়ে থাকা বা গোছায় থাকা। ক্লাস্টার মানে হলো গোছায় থাকা বা গুচ্ছ হয়ে থাকা। কে গুচ্ছ হয়ে আছে? সেই যে ফ্লাওয়ার, সেই ফুলগুলি গোছায় থোকে রয়েছে। অল দা বাউজ সমস্ত বাউজ মানে ডালপালা, ওই গাছটির সমস্ত ডালপালা জুড়ে এই যে ক্রিমসন কালারের ফুলগুলি সেগুলি চারিদিকে রয়েছে, সারা ডাল জুড়ে, ওই গাছটার সারা ডাল জুড়ে ছড়িয়ে রয়েছে গুচ্ছ আকারে, এবং মানে এর মাঝে হোয়ারন মানে হলো যেখানে, অল ডে সারা দিন, আর গ্যাদার্ড মানে কি বলতো? জড়ো হওয়া, অর্থাৎ যেখানে জড়ো হয় কি? বার্ড অ্যান্ড বি। বার্ড মানে পাখি, অ্যান্ড বি মানে হলো মৌমাছি। তাহলে যেখানে পাখিরা এবং মৌমাছিরা জড়ো হয়, বোঝা গেল এইটুকু। অ্যান্ড এবং অফট মানে অফেন হলো আমাদের কবিতার ভাষা, এর মানে হলো প্রায়, অর্থাৎ এবং প্রায় অ্যাট নাইটস রাতের বেলায়। অ্যাট নাইটস মানে রাতের বেলায়। দ্য গার্ডেন মানে বাগান। ওই যে ক্যাজুরিনা ট্রিটা রয়েছে যে বাগানে, সেই বাগানটি ওভারফ্লোজ মানে প্লাবিত হয়ে যায়। ফ্লো মানে কি? অ্যাকচুয়ালি ওভারফ্লো মানে জলে প্লাবিত হওয়া। এখানে দেখবো আমরা জলে প্লাবিত হওয়া নয়। তাহলে ওভারফ্লো মানে কি হয়ে যাওয়া? প্লাবিত হয়ে যায় বা প্লাবিত হওয়া। ওভারফ্লো মানে প্লাবিত হয়ে যায় উইথ ওয়ান সুইট সং, একটা সুন্দর গানে। কিসে? একটা সুন্দর গানের দ্বারা এই যে গার্ডেন, এই বাগানটি রাত্রিবেলা প্লাবিত হয়ে যায়। দ্যাট সিমস যেটা মনে হয় টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো এন্ড নেই। নো ক্লোজ মানে শেষ, আর নো ক্লোজ মানে যার কোনো শেষ নেই, যে গানের কোনো শেষ নেই। সাং সেটা গাওয়া হয়। ডার্কলিং মানে হলো অন্ধকার থেকে। ডার্কলিং মানে হলো অন্ধকার থেকে গাওয়া হয়। কোথা থেকে গাওয়া হয়? সাং মানে গাওয়া হয় ডার্কলিং অন্ধকার থেকে। ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছের থেকে। তাহলে আমাদের গাছ থেকে অন্ধকারে যে গানটি গাওয়া হয় কখন? রাত্রিবেলা। তখন এই বাগানটি প্লাবিত হয়ে যায় একটি মিষ্টি গানে। হোয়াইল মানে যখন। মেন মানে মানুষজন। রিপোজ মানে হচ্ছে আরাম করে বা বিশ্রাম করে, ঠিক আছে? যখন মানুষজন বিশ্রাম করে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি এটা ফার্স্ট স্ট্যাঞ্জা। বুঝতে পারলা তোমরা স্ট্যাঞ্জাটা? না বুঝতে পারোনি? ইয়েস অর নো?
দেখো তাহলে লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল অজগর সাপের মতন, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক, এবং সেই রুক্ষ গুড়িটাকে জড়িয়ে ধরে রয়েছে গোল গোল করে, ইনডেন্টেড, সেখানে দাগ পড়ে গেছে, ডিপ, গভীরভাবে, উইথ স্কার্স মানে ক্ষত চিহ্নের মতো, আপ টু ইটস ভেরি সামিট, একেবারে এর চূড়া পর্যন্ত উঠে গেছে, নেয়ার দ্য স্টার্স, তারাদের কাছাকাছি কে উঠে গেছে? এ ক্রিপার, একটি গুল্ম, একটি লতানো গাছ, ক্লাইম, সে উঠেছে, ইন হুজ এমব্রেসেস, যার আলিঙ্গনে, বাউন্ড, কেউ যদি বাধাপ্রাপ্ত হয়, কেউ যদি একেবারে সেই আলিঙ্গনে আবদ্ধ হয়, নো আদার ট্রি, অন্য কোনো গাছ কুড লিভ, বেঁচে থাকতে পারতো না, বাট কিন্তু গ্যারান্টলি, সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট মানে এই যে দৈত্যাকার গাছ অর্থাৎ ক্যাজুরিনা ট্রি, ওয়ার্স, পরিধান করে রয়েছে, দ্য স্কার্ফ মানে সেই ওড়নাটিকে, ওড়না বলতে এখানে সেই ওই ক্রিপারটিকে, অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুলগুলি ঝুলে রয়েছে, ইন ক্রিমজন মানে রক্তিম ভাবে, ক্লাস্টার যেটা গোছা গোছা হয়ে রয়েছে, অল দ্য বাউস, সারা ডাল জুড়ে, এবং এই গাছের মধ্যে, হোয়ারন যেখানে, অল ডে সারাদিন, আর গ্যাদার জড়ো হয়, বার্ড অ্যান্ড বি অর্থাৎ পাখি এবং মৌমাছি, অ্যান্ড এবং অফ প্রায়ই অ্যাট নাইট রাত্রিবেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটি প্লাবিত হয়ে যায়, উইথ ওয়ান সুইট সং, একটি সুন্দর মিষ্টি গানের দ্বারা, দ্যাট সিমস যাকে মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ, যে গানের যেন মনে হয় কোনো শেষ নেই, যেটা সাং যেটা গাওয়া হয়, ডার্কলিং অন্ধকার থেকে, ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছ থেকে, হোয়াইল যখন, মেন রিপোজ মানুষজন বিশ্রাম করে। তাহলে এই হয়ে গেল ফার্স্ট স্ট্যাঞ্জা। আজকে আমরা দুটো স্ট্যাঞ্জা করব, এর পরের স্ট্যাঞ্জা আমরা করব, তারপরে আমরা এখানেই শেষ করব, তারপরের দিন আমরা বাকি তিনটে স্ট্যাঞ্জা করব। দেখো, হোয়েন যখন, ফার্স্ট প্রথম, মাই কেসমেন্ট মানে আমার যে জানালা, সেই জানালার যে পাল্লা তাকে বলা হয় কেসমেন্ট। তাহলে হোয়েন মানে যখন, হোয়েন মানে যখন, ফার্স্ট প্রথম, মাই কেসমেন্ট আমার যে জানালার পাল্লা, ইজ ওয়াইড ওপেন, ওয়াইড মানে বিস্তৃত, বিস্তৃত ভাবে কি করা হয়? ওপেন করা হয়, খোলা হয়, ওপেন মানে খোলা হয়, এবং সেটা কিভাবে খোলা হয়? থ্রোন, থ্রো মানে ছোড়া, কিন্তু থ্রোন মানে এখানে হচ্ছে জোরে, জোরে খোলা, ঠিক আছে, যখন জোরে খোলা হয়, সপাটে খোলা হয়, তার মানে কি হলো? হোয়েন যখন, ফার্স্ট প্রথমবার, মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন আমার জানলাটি প্রথমবার খোলা হয়, একেবারে জোরে, একেবারে ধাক্কা দিয়ে, অ্যাট ডন ভোরবেলা, ডন মানে কি? ভোরবেলা, যখন ভোরবেলা আমার জানলা আমি খুলি, আমার কেসমেন্ট আমি খুলি, একেবারে কি করে? না তো ওয়াইড ওপেন, বিস্তৃত ভাবে খুলি, এবং সেটা থ্রোন অর্থাৎ ধাক্কা দিয়ে খুলি, কখন? ভোরবেলা। তখন মাই আইজ আমার চোখ দুটি, ডিলাইটেড খুব আরাম পায়, আমার চোখ দুটি বিশ্রাম পায়, আমার চোখ দুটি কি পায়? একটা সতেজতা পায়, অন ইট রেস্ট, তখন যখন এটার উপরে আমার চোখ পড়ে, মানে কার উপরে? সেই গাছটির উপরে যখন আমার চোখ পড়ে সকালবেলা, তখন তখন কি হয়? যখন আমার সব ভোরবেলা সেই জানলাটি আমি খুলি, আমার কেসমেন্ট খোলা হয়, তখন আমার চোখ গিয়ে পড়ে সেই গাছটির ওপরে। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বেশিরভাগই, মোস্ট মানে বেশিরভাগই, ইন উইন্টার শীতকালে, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে মগ ডাল, মগ ডাল মানে একেবারে সবচেয়ে উঁচু ডালে, ঠিক আছে, অন ইটস ক্রেস্ট মানে এই গাছটার একেবারে মগ ডালে, এ গ্রে, গ্রে মানে ধূসর, ধূসর রঙের, ধূসর রঙের বেবুন, বেবুন হলো এক ধরনের বাঁদর, এক ধরনের বড় বাঁদর। তাহলে এই গ্রে বেবুন, একটা ধূসর রঙের বড় বেবুন অর্থাৎ বড় বাঁদর, সিট সে বসে থাকে, স্ট্যাচু লাইক স্ট্যাচুর মতন, মূর্তির মতন, অ্যালন, অ্যালন মানে একা, অ্যালন মানে একা, একা সে মূর্তির মতন বসে থাকে, কখন? কখনো কখনো এবং বেশিরভাগই সেটা শীতকালে, ঠিক আছে। এবং সে কি করে? সে ওয়াচিং, সে লক্ষ্য করে,
সে লক্ষ্য করে, কি লক্ষ্য করে? সে লক্ষ্য করে দ্য সানরাইজ, সূর্যোদয়। সেই সকালবেলায় যখন সূর্যোদয় হয় সেটাকে সে লক্ষ্য করে। কে লক্ষ্য করে? সেই গ্রে বেবুন অর্থাৎ ধূসর রঙের সেই বেবুন অর্থাৎ বাঁদরটি। হোয়াইল যখন অন লোয়ার বাউস, লো মানে কি নিচু, লোয়ার মানে ওর চাইতে নিচু ডালগুলিতে হিজ পিউনি অফস্প্রিংস, পিউনি মানে কি? পিউনি মানে হলো পুচকে, ছোট ছোট পুচকে, অফস্প্রিং মানে বাচ্চা, তার বাচ্চা, ঠিক আছে, তার বাচ্চাগুলি কি করে? লিপ অ্যাবাউট, লিপ অ্যাবাউট মানে কি করে? তারা লাফিয়ে বেড়ায়, লাফিয়ে বেড়ায়। সাধারণত বাচ্চারা লাফিয়ে বেড়ায় আর বড়রা কি করে? চুপচাপ বসে থাকে। তো সেই রকম গ্রে বাবুন যে আছে সে চুপচাপ একেবারে মগ ডালের মাথায় চুপ করে বসে থাকে স্ট্যাচুর মতন, আর তার নিচের ডালগুলিতে তার যে পিউনি অফ স্প্রিং, তার যে পুচকে ছানাপোনাগুলো লিপ অ্যাবাউট, তারা লাফিয়ে বেড়ায় অ্যান্ড প্লে এবং খেলে, ঠিক আছে। তারপরে দেখো অ্যান্ড এবং ফার অ্যান্ড নেয়ার, ফার মানে দূরে, নেয়ার মানে কাছে, কিন্তু ফার অ্যান্ড নেয়ার এই একসঙ্গে হলো এভরিহোয়ার, সব জায়গায়, এভরিহোয়ার, ফার অ্যান্ড নেয়ার মানে এভরিহোয়ার, সব জায়গায়। কোকিলাস মানে কোকিল পাখি, হেল, হেল মানে হচ্ছে ওয়েলকাম জানানো বা কাউকে স্বাগত জানানো, তাহলে হেল মানে হচ্ছে স্বাগত জানানো, স্বাগত জানানো বা ওয়েলকাম জানানো, ঠিক আছে, ওয়েলকাম করা। কাকে ওয়েলকাম করে? দ্য ডে, সেই দিনটিকে। অর্থাৎ কোকিল পাখি তার গানের দ্বারা সব জায়গায় তার গানের যে আওয়াজ ছড়িয়ে পড়ে এবং সে এই দিনটিকে আহ্বান করে, স্বাগত জানায়। অ্যান্ড এবং টু দেয়ার প্যাস্টার্স, তাদের যে তৃণভূমি, চারণভূমি, চারণভূমি মানে যেখানে গরু বাছুর চড়ে তাকে বলা হয় চারণভূমি বা প্যাস্টার। তাহলে টু দেয়ার প্যাস্টার, তাদের চারণভূমিতে ওয়েন্ড, ওয়েন্ড মানে হচ্ছে এগিয়ে চলে, এগিয়ে চলে। কে এগিয়ে চলে? না তো আবার আমাদের স্লিপি কাউজ, কাউজ মানে গরু, স্লিপি মানে ঘুমন্ত, ঘুমন্ত বা ঘুম ঘুম পেয়েছে এমন, ঘুম ঘুম চোখে বলতে পারো, ঘুম ঘুম চোখে সেই গরুগুলি কিন্তু তাদের চারণভূমির দিকে যায়। কেন ঘুম ঘুম চোখ? কারণ ভোরবেলা, তাই গরুগুলির এখনো ঠিক করে ঘুম ছাড়েনি, সেই জন্য বলছে ঘুম ঘুম চোখে তাদের যে চারণভূমি প্যাস্চার, সেখানে গরুগুলো কি হয়? গরুগুলো সেগুলো এগিয়ে চলে এবং সে তারা ঘুম ঘুম চোখে এগিয়ে চলে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, শ্যাডো মানে কি বলো? শ্যাডো মানে ছায়ার মধ্যে, শ্যাডো মানে ছায়া, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, অর্থাৎ বিশাল যে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের ওপরে যে ছায়াটা পড়ে, সেটা কার দ্বারা পড়ে? কাস্ট মানে পড়ে, ছায়া পড়া, ছায়া পড়াকে আমরা বলি কাস্ট, ঠিক আছে, যেটা পড়ে বাই দ্যাট হোর ট্রি, সেই হোর, হোর মানে হচ্ছে ধূসর বা বলতে পারো একটু যে বয়স্ক, ধূসর বয়স্ক ট্রি, সেই গাছের দ্বারা তার ছায়া পড়ে ওই ট্যাঙ্কের ওপরে। এবং সেই ছায়াটা কেমন? সো বিউটিফুল, কত সুন্দর, অ্যান্ড ভাস্ট মানে বিশাল, গাছটা যেহেতু বিশাল তাই তার ছায়াটাও হচ্ছে বিশাল। দা ওয়াটার লিলিজ মানে শালুক ফুল, অর্থাৎ যেগুলি জলে ফোটে সাদা রঙের, সাদা রঙের শালুক ফুলকে আমরা বলি ওয়াটার লিলি। স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে ফুটে ওঠে, এই ফুলগুলি সকালবেলা ফোটে, তাই সকালবেলা এই ফুলগুলি ফুটে ওঠে কার মতন? লাইক স্নো এনম্যাস্ট, লাইক মানে মতো, স্নো মানে বরফের মতন, লাইক স্নো মানে বরফের মতন, সেটা এনম্যাস্ট হয়ে থাকা মানে স্তূপে স্তূপে জমে থাকা, তা স্তূপে স্তূপে জমে থাকা বরফের মতন তখন কি হয়? ওয়াটার লিলিজ বা ওই যে আমাদের শালুক ফুল, সাদা রঙের শালুক ফুল, সেটা ফুটে ওঠে জলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এতদূর পর্যন্ত আজকে পড়লাম, এনম্যাস্ট পর্যন্ত, ঠিক আছে। এরপর থেকে এরপরে আরো 3টি স্ট্যাঞ্জা রয়েছে, 2টো স্ট্যাঞ্জা আমাদের হয়ে গেল, এরপরে আমরা 2টো স্ট্যাঞ্জা পড়বো। তাই এইটুকুর মধ্যে আমরা পুরোপুরি ভাবে গাছের বিবরণ পেলাম, সেই পরিবেশের বিবরণ পেলাম, একটা নেচারের বর্ণনা পেলাম, ভোরবেলার বর্ণনা পেলাম, তার সঙ্গে বর্ণনা পেলাম আমরা সেই গাছটির,
সেই গাছটিকে জড়িয়ে থাকা ক্রিপার বা সেই লতানো গাছের, আমরা বর্ণনা পেলাম কোকিলা পাখির, আমরা বর্ণনা পেলাম গ্রে বেবুনের এবং হোয়াইট লিলি, সাদা তোমার লিলি ফুলের, এবং ওই গাছটির যে প্রচুর ফুল ক্রিমজন কালারের সেটাও পেলাম, এবং বাগানের বর্ণনা পেলাম, পাখিদের গানের বর্ণনা পেলাম, পাখি এবং বি মৌমাছিদের বর্ণনা পেলাম। তাহলে পুরোটা একটা প্রাকৃতিক বর্ণনা দিয়ে কবিতাটা শুরু হলো। মনে হচ্ছে যেন কত সুন্দর হবে এই কবিতাটা, কিন্তু এরপর থেকে আমরা দেখব একটা বিষাদের ছায়া এই কবিতার মধ্যে নেমে আসবে। আমরা পরের দিন বাকি অংশটা পড়লেই বুঝতে পারবো যে কতটা দুঃখের সঙ্গে আমাদের এই কবি তরু দত্ত এই কবিতাটি লিখেছেন।